হঠাৎ নারী আর পুরুষের আপত্তিকর শব্দে মালার পা দুটি থেমে গেল। শেষ বিকেল, সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। সবেমাত্র রাফার বাড়ি থেকে ফিরেছিল মালা, সঙ্গে তার দুই সই। গ্রামের কাঁচামাটির রাস্তা, ডান হাত পাশে ধান ক্ষেত, বাম পাশে ঘন গাছালিতে পরিপূর্ণ আম বাগান। জমিদার বাড়ির এমন বাগান, সঙ্গে একখানা পুরনো জমিদার বাড়ি, যা গ্রামের লোকের ভুতুরে বাড়ি বলে আখ্যা দেয়। ভয় কেউ যায় না, সকলের যাওয়া নিষেধ। আম বাগান হওয়ার সত্ত্বেও দীর্ঘদিন পরিচর্যা না করার জন্য আশেপাশে নানান ধরনের আগাছা জন্ম নিয়েছে। আম বাগানের মধ্য দিয়ে একখানা সরু রাস্তায় রয়েছে, সামনে একখানা লোহার গেট। এখন গ্রীষ্মকাল, সব গাছে আম ঝুলে আছে। রাস্তা থেকে আম দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে। মালা অত সুন্দর আম দেখে নিজের লোভ সামলাতে পারেনি, বড় ইচ্ছে করেছিল খাওয়ার। সঙ্গে ছিল তার সেই মিনতি বকুল, তাকে আম চুরি করতে দেবে না। মেয়েটা দুইটা বড্ড ভীতু। বকুল আবার ভয়ে ভয়ে বলল, এই মালা, যাও লাগতো না, ওইখানে ভূত আছে, গ্রামের সকলে কয়। তুই যাইস না, মোর ভয় করতেছে। জমিদারের বাড়ির লোক জানতে পারলে খবর আছে, আমাগরে শাস্তি দিব। বকুলের পাশে দাঁড়ানো মিনতি তার কথায় সায় জানিয়ে মাথা নাড়ালো। মালা তাদের কথায় পাত্তা দিল না। এই মেয়ে দুটো সবসময় অতিরিক্ত ভয় পাইয়ে দেয়। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে মলিনা হেসে বলল, আরে কেউ জানতো না, আমি যাইব আর আসবো, তোরা কিন্তু খাড়ায় থাকবি, নইলে একটারে আম দিতাম না। ওরা অনেকবার বারণ করলো, মালা শুনল না। সে সময় নষ্ট না করে ওদের রেখেই নিজে চুপি চুপি আশেপাশে তাকিয়ে বাগানের লোহার গেট পেয়ে ঢুকে পড়ল। বেশি লম্বা নয় গেটটি, ছোট ছোট ফাঁকা, আর যার ভেতরে পা দিয়ে উপরে ওঠা যায়। খুব সহজেই ভেতরে যেতে পেরেছে। মালা দুই সইকে বাহিরে ওর জন্য অপেক্ষা করতে বলেছে। দীর্ঘদিনের বন্ধ লোহার গেট সম্পূর্ণ ঝং মরিচিকা পড়ে আছে। হাত ঝাড়া দিয়ে গায়ের জামা কাপড় ঠিক করে সরু রাস্তা দিয়ে হেঁটে চলল। কয়েক পা এগিয়ে নিজের পছন্দ মতো একটা গাছ পেছে দক্ষ হাতে আম পারল। এটা তার অভ্যাস হয়ে গেছে। তার সঙ্গে চুরি করাটা। নিজেদের বাড়ির আম গাছ আছে, তবে চুরি করে খাওয়ার মজা আলাদা। মালা মনে মনে হাসল। এখন বাড়ি গিয়ে এই আমগুলোকে মেখে খাবে। যে ভাবনা সেই কাজ। গাছ থেকে নেমে হেঁটে গেটের কাছে আসতেই তখনই হঠাৎ আপত্তিকর শব্দ মালার পা দুটি থমকে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। শব্দের উৎস খুঁজতে বুঝতে পারল সামনের ঝোপঝাড় থেকে শব্দটা আসছে। মালা বয়সে ততটাও ছোট নয়, এবার ক্লাস 7-এ পড়ে। মেয়ে হিসেবে এতটুকু বুঝতে পারে যে কোনটা খারাপ কোনটা ভালো। নিজেরা তো সতীত্বের সম্মান আছে। আচ্ছা, কোনো ভূত নয় তো? তাহলে মানুষের মতো কেন শব্দ আসছে? তবুও ভয় নিয়ে কয়েক কদম আগায়। দুরু দুরু বুকে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। কাপা হাতে পাট্টা গাছের ডালগুলো সরাতে পুরুষ আর মহিলাকে একত্রে নগ্ন শরীরে দেখতে পায়। মালা নিজেকে আর সামলাতে পারে না, সহসা চিৎকার করে ওঠে। হঠাৎ তার চিৎকারে নোংরা কাজে লিপ্ত হওয়া ব্যক্তিরা আশ্চর্য হয়ে পেছনে তাকায়। মহিলা উঠে নিজের কাপড় কোনো মতে গায়ে জড়ালো। পুরুষটা উঠে নিজের লুঙ্গি ঠিক করে। পুরুষ লোকটার কেউ নয়, এই এলাকার চৌকিদার রতন মিয়া। সে কিছুটা ভয় পায়। এই মেয়েটা যদি আবার সকলকে বলে দেয় সে মালাকে চেনে। মেয়েটা অন্তত চতুর আর বুদ্ধিমতী। গতবার নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, সামান্য ওর বাবার কাছে টাকা পেত, সেটা জোর করে আদায় করার জন্য। দ্রুত মালার দিকে এগিয়ে চলল। মালা রতনকে বাজে লোক হিসেবেই চেনে। গ্রামে সকলেই জানে রতন মিয়ার চরিত্র খারাপ। ভয়ে হাতের বাঁধনের থাকা ওড়নার থলি থেকে আমগুলো পড়ে গেল। দৌড়ে মালা পালিয়ে যেতে চাইলেই খপ করে রতন মালার হাতটা ধরল। তার পান খাওয়া নোংরা দাঁতগুলো বের করে বলল, কি বা সেমরি, কই যাস? একবার যখন এই পড়ছস মোরাতে, আর তোরে যাইতে দিতাম না। মালা হাত দুটো মুচড়ামুচড়ি করতে শুরু করে। শক্তিতে না পেরে ভয়ে মালার আবার চিৎকার দিয়ে ওঠে। রতন সেটা দেখে তার মুখ চেপে ধরল।
মালা ছটফট করতে শুরু করলো। বয়স্ক পুরুষ শক্তির কাছে মালা পেরে উঠছে না, তার দম বন্ধ হয়ে আসছে। লোকটা এত শক্তভাবে মুখ চেপে ধরেছে কেন? এখানেই নিঃশ্বাস যেন এখানেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। মালার চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে ভেসে ওঠে নিজের বাবা মায়ের মুখখানি, বন্ধুদের কথা। ওদের কথা যে কেন শুনলো না? তার এখন মনে হচ্ছে ওদের কথা না শুনে ভুল করেছে। পরিবারের কাছে কি আর তার যাওয়া হবে না? নিয়তি কি এখানেই থেমে যাবে? ভাগ্য কি এই নোংরা লোকটার কাছে তাকে হারিয়ে দেবে? রতনের গায়ে ঢলে পড়তে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। রতন তার নোংরা পান খাওয়ার দাঁত বের করে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। রতন মিয়ার পাশে দাঁড়ানো ওই গ্রামের বিধবা মহিলা শেফালি। 1 বছর আগে স্বামী মারা গেছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে কোনো আত্মীয় স্বজন নেই। জন্মের আগে বাপ মাকে হারিয়েছে, মানুষ হয়েছে চাচা চাচির কাছে। জন্মের পরে বাপ মাকে হারিয়েছে, মানুষ হয়েছে চাচা চাচির কাছে। বিয়ে দিয়ে উদ্ধার হয়েছে, শেফালিকে বিয়ে দিয়ে ঘাড়ের বোঝা থেকে মুক্তি হয়েছে। বিয়ের পর থেকে আর কোনো খোঁজ খবর নেয়নি। স্বামী মারা গেছে সেটা শুনে একবারও আসেনি। বিয়ের পরে শাশুড়িকে দেখেছে, স্বামী মরার আগে শাশুড়ি মরেছে। বিয়ে হয়েছে 7-8 বছর হতে চলল। 6 বছরের একটা ছেলেও রয়েছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, এখনো যৌবন ফুরিয়ে যায়নি। সমাজে যার কেউ নেই, তার মাথা গোঁজার ঠাঁই নেই, তাকে এই মানুষ পা দিয়ে পিষে ফেলার চেষ্টা করে পিঁপড়ার মতো। এক নারীর কাছে তার নিজের সতীত্বের দাম বেশি। পৃথিবীতে এর চেয়ে দামি জিনিস কোনো নারী কাছে নেই। পেটের ক্ষুধা, সন্তানের চোখের কান্না, ঠিক মতো না খেতে পাওয়া, সন্তানটাকে ভালো মানুষ করতে চাওয়া, দুমুঠো ভাতের জন্য লোকের পায়ে পড়া, লাথি দিয়ে সরিয়ে দিতে তাকে একবারও খিদের জ্বালায় ভিক্ষা করতে নেমেছিল। লোকে তাকে অপয় অলক্ষী কী বলে তাড়িয়ে দিয়েছে। তার জন্য নাকি তার স্বামী মারা গেছে। শেষ পর্যন্ত চৌকিদারের তার উপর নজর পড়ে। লোকটাকে বেশ কয়েকবার এড়িয়ে গেছে। যখন টাকা দেখিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে চায়, চৌকিদারের উপদ্রব নিপীড়ন সহ্য করতে না পেরে শেষে রাজি হয়। একে তো পেটের ক্ষুধা, গ্রামের মানুষের কটু কথা, সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ, তাকে দেখাতে ডাক্তার লাগবে, তার জন্য টাকা লাগবে, তাই রাজি হয়ে যায়। রতন মিয়ার সঙ্গে অনেকবার অবৈধ কাজে লিপ্ত হয়েছে। আজ কি মনে করে লোকটা এখানেই নিয়ে আসে? তারপর আবার সেই গ্রামের দিনমজুরের সুজন মাঝির কথা ভেবেই তার চোখে পানি চলে এলো। মালা সুজন মাঝির মেয়ে। রতন মিয়া মেয়েটাকে কি করবে সাহস করে বলতে পারে না। ইতিমধ্যে রতন তাকে আদেশ দেয় তার সঙ্গে আসতে। বেলা ফুরিয়ে গেছে, সূর্য ডুবে সন্ধ্যা হয়ে আসছে। এখনো মেয়েটা আসেনি দেখে অস্থির হয়ে উঠলেন মালার মা ফুলি। কয়েকবার বাড়ির মূল ফটক হতে ঘুরে এসেছেন। এই বাউন্ডুলে মেয়েকে নিয়ে তিনি আর পারেন না। সব সময় বাদরামি, কোনো কথা শুনবে না। বাপের আদর পেয়ে মাথায় উঠেছে। একমাত্র মেয়ের কোনো সন্তান নেই। তিনি ঘরে আর না দাঁড়িয়ে থেকে বকুলদের বাড়ির উদ্দেশ্যে চলল। তার চিৎকারের শব্দ রীতিমতো মিনতি আর বকুল শুনতে পেয়েছে। গঞ্জের হাট থেকে একসাথে কতজন লোক আসছিল। ওদের দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করবে এমন সময় মালার চিৎকার শোনে। সকালে আতঙ্কগ্রস্ত হয়। বন্ধ ঝং পড়া গেটের দিকে নজর দেয়, যেটা এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। সন্দেহ চোখে একজন লোক বকুল মিনতির দিকে এগিয়ে আসে। তারপর বলল, তোরা দুজন পাড়ার মাইয়া, শেষ বেলায় এখানে কি করস? জমিদারের আম বাগানে ক্যাডা? ভেতর থেকে চিৎকার দিল। সত্যি করে কবি। ভয়ে বুক কাঁপছে দুজনের। কি জবাব দেবে যে মালা ভেতরে? মালার কিছু হয়নি তো? যেভাবে চিৎকার দিল, ভয়ে একে অপরের হাত ধরে আছে। দুজনের এক হাতে বুকের সঙ্গে আঁকড়ে ধরা বইয়ের হাত দুটো কাঁপছে। আশেপাশের লোকজন ওদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। নিজেদের মধ্যে আবার কথা বলছে। লোকটা আবার ধমক দিয়ে বলল, কথা কস না কেন? বকুল ভেবে দেখল মালা কোনো বিপদে পড়েছে, না হলে এতক্ষণে এসে পড়তো। বড়দেরকে না বললে কিভাবে তাদের সাহায্য করবে? মালা এর আগেও একবার চিৎকার দিয়েছে। তারা ভেবেছে হয়তো গাছ থেকে পড়ে গেছে, কিন্তু এখন ব্যাপারটা ঘাপলা মনে হচ্ছে।
বকুল ভয়ে নিচু স্বরে পড়ল। মালা ভেতরে, আম পাড়তে গেছে, মেলাক্ষণ হইছে, বুঝতেছি না ওর কোনো বিপদ হয় নাই তো। কথাটা বলতে বলতে প্রায় কেঁদে দিল বকুল। চোখ থেকে পানি বেরিয়ে পড়ে। মিনতি প্রায় কেঁদে উঠল। লোকটা কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। কি কয় এই মাইয়া? সন্ধ্যার সময় আম বাগানে গেছে কেন? মুখ বিকৃত করে কইল, নাম কি তা ওর? কান্না স্বরে মিনতি বলল, মালা, সুজন মাঝির মাইয়া। বকুল আর মিনতি মাথা নাড়ে। তার কথায় আশেপাশে লোকজন আতঙ্কিত হয়। ভয়ে সকলের চেহারা প্রায় একটুখানি হয়ে যায়। জমিদার বাড়ি আম বাগানে গিয়েছে। জমিদার মশাই জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। মেয়েটা আসে না কেন? লোকটা এগিয়ে সকলের সঙ্গে আলোচনা করল। সকলের ভিড় থেকে অল্প বয়স্ক ছেলে গিয়ে গেট টপকে আম বাগানে ঢুকলো। সন্ধ্যা হয়ে আসছে, ভয় লাগলো তার। ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকবার মালা বলে ডাকলো। মালা সারা শব্দ না পেয়ে আবার গেট টপকে বাইরে আসে। সকলে ভেবে সিদ্ধান্ত নেয় জমিদার বাড়ি যাবে, অনুমতি নিয়ে আম বাগানে খুঁজবে। তার মধ্যে দুজন মধ্যবয়স্ক লোকেদেরকে দিয়ে বকুল মিনতিকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। অপরদিকে বকুল আর মিনতির মা অস্থির হয়ে আছে। সন্ধ্যা হয়ে আসছে, মেয়ে দুটোকে আসতে না দেখে। বকুল মিনতি আপন চাচাতো বোন, দুজনেই সমবয়সী, একই ক্লাসে পড়ে। উঠোনে মিনতির মা শারমিন হাঁস মুরগি ঘরে দিচ্ছে। পাশে বকুলের মা রুবিনা নারকেলের ছোলা দিয়ে ধূপ জ্বালিয়ে গরুর গোয়ালে রাখল। বাড়ির দুই কর্তা ঘরে নেই, সঙ্গে বড় ছেলে জরিনার, দুই ছেলে রহমান আর জসিম, আর এক মেয়ে আলিয়া এখানেই থাকে, বিয়ে শাদী হয়নি। শারমিন বড় ছেলে, জসিমের বউ, তাদের এক ছেলে সোহাগ, এক মেয়ে মিনতি। রুবিনা ছোট ছেলে, রহমানের বউ, তাদের দুই মেয়ে, বড় মেয়ে পরিনাজ, ছোট মেয়ে বকুল। এই নিয়েই তাদের মিলেমিশে সুখী সংসার। কারো মধ্যে এক পরিমাণ হিংসা নেই। মাগরিবের আজান পড়ে গেছে। শারমিন আর রুবিনা অস্থির হয়ে উঠলেন দুজনে। আলিয়া নামাজের জন্য মাকে ওযু করাতে বাড়ির চাপ কলে নিয়ে আসলো। দুই ভাবিকে অস্থির হতে দেখে কল চাপাতে চাপাতে বলল, ভাবি আপনারা চিন্তা করেন না, দুইজনেই আইসা পড়ব। এখনো মনে হয় মালাগো বাড়ি। জরিনা দুই বইয়ের দিকে তাকিয়ে অস্থির হয়ে বলল, আগেও একখান মাইয়া ছিল, পরিনা জগনাহান সারা পাড়া চড়াইছে। জসিম রহমান রে কইতে হইব মাইয়া গো লাগাম টানতে। রুবিনা শারমিন চুপ থাকলো। শাশুড়ির মুখের উপরে কথা বলে না। শাশুড়ি তো ভুল কথা বলেনি। সত্যিই তো পরিনা যেরকম ছিল না। এই দুই মেয়ে দুটো হয়েছে বিচ্ছু। কোনো কথা শুনবে না, সারা পাড়া ঘুরে বেড়াবে। ওযু করা শেষ হলে আলিয়া মাকে নিয়ে ভেতরে গেল। বয়স হয়েছে জরিনার, একা নিজের কাজ করতে পারে না, সঙ্গে একজনকে থাকতে হয়। দুজনে হাতের কাজ শেষ করে কলপারে হাত মুখ ধুতে আসলেন। এর মধ্যে হতদন্ত পায়ে ছুটে এলো মালার মা। আকস্মিক তাকে দেখে দুজনে আকর্ষিত হয়। এই সময় মালা আম্মা তাদের বাড়ি। মালার মা জোরে শ্বাস নিয়ে হাঁপিয়ে তাদের সামনে বলল, মালা কই কইতে পারো, এখনো ঘরে আহে নাই। তার কথায় দুজনে চিন্তিত হয়ে উঠল। রুবিনা চিন্তিত হইয়া কইল, কি তা কও ভাবি? আমি ভাবছি আমাগো মাইয়া তোমাগো বাড়ি, তোমাগো মাইয়া আমাগো বাড়ি নাই। শারমিন অস্থির হয়ে কলপার থেকে নেমে বলল, তাহলে কই গেছে তিন মাইয়া? আল্লাহ গো, সন্ধ্যা হয়ে গেছে, এখন কি হইব? বিপদ আপদ হইল না তো? রুবিনা মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, এখন কি হইব? ভাবি বাড়ি কর্তা গো, খবর দেন। নামাজ শেষ করে জায়নামাজে বসে তসবি পড়ছিল পরিনাজ। বাহিরে মা চাচির সঙ্গে বকুলের মায়ের অস্থির কথা শুনে জায়নামাজ গুছিয়ে বন্ধ দরজা খুলে বেরিয়ে আসলো। মা চাচিকে অস্থির দেখে সামনে এসে দাঁড়ালো। মেয়েকে সামনে দেখে রুবিনা কেঁদে বলল, পরি, বকুল মিনতি এখনো বাড়ি আহে নাই, তোর আব্বারে খবর দে। আম্মা আপনি চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি, আপনি শান্ত হইয়া বসেন। চাচি আপনি চিন্তা করেন না। পরিনাজ মা আর চাচির দিকে একবার তাকালো। মালার মায়ের মুখটা কেমন ছোট হয়ে গেছে, বারবার আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। আলিয়া জরিনা নামাজ শেষে উঠানে আসে। এসব কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। পরিনাজ অস্থির হয়ে ঘরের ভেতরে গেল। হ্যারিকেনটা জ্বালিয়ে এসে
ওড়না দিয়ে নিজের মুখটা ভালো করে ঢাকলো। তা দেখে আলিয়া বলল, ফুলি ভাবি, আপনি আমার সঙ্গে চলেন, রাফার বাড়ি যাব। পরিনাজ, তোর যাওয়া লাগবে না। ফুফু, আমি যাইতে চাই। মাইয়া মানুষ, রাতের বেলা আমি তোরে নিয়ে যাব না, আপনি আসেন। এই রহমান বাড়ি আসছে। হঠাৎ পুরুষের শব্দে সকলের চুপচাপ দাঁড়ালো। এ বাড়ির মহিলারা পুরুষ মানুষকে মুখ দেখায় না। উঠানের এক পাশে মহিলাদের জন্য আলাদা জায়গা বানানো হয়েছে, টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। অপর পাশে রয়েছে সামনের উঠান, যেখানে পুরুষরা আসে। আলিয়া আড়ালে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইজান বাড়ি নাই, কি বলবেন বলেন। ইতিমধ্যে বকুল আর মিনতি টিনের দরজা দিয়ে ভেতরের উঠানে প্রবেশ করে। সকলে তাদের দেখে এগিয়ে আসে। ওদের সঙ্গে ফুলি মালাকে না দেখে অস্থির হয়ে উঠল। আঁচলে মুখ চেয়ে আরও জোরে কেঁদে উঠল। বকুলের মিনতি একসঙ্গে মাকে জড়িয়ে ধরে। রুবিনা মেয়েকে জড়িয়ে কাঁদে। শারমিন মেয়েকে নিয়ে কাঁদে। আলিয়া ওদের দেখে খুশি হলো। জরিনা টুলে বসে আছে। ভেবে রাখলেন মেয়েগুলো নামে বাবার কাছে নালিশ করবে। পরিণাজ এগিয়ে বকুলের সামনে দাঁড়িয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলিস তোরা? আর মালা কোথায়? মালার কথা শুনে দুইজনেই মাকে জড়িয়ে ধরা থেকে ছাড়িয়ে কেঁদে উঠল। কোনো কথা বলতে পারছে না। ওদের কান্না দেখে সকলে আরও চিন্তিত হয়ে পড়ল। ওঠানে বাইরে থেকে একজন বলে উঠল, মালা জমিদার বাড়ি আম বাগানে গেছে, সেখান থেকে এখনো ফেরেনি। ওকে খুঁজতে রহমান ভাই, সুজন মাঝি আর জসিম ভাইয়ের কাছে খবর পাঠিয়েছি। মতিন ভাই গেছে জমিদারের কাছ থেকে অনুমতি আনতে। পুরো আম বাগানে খুঁজতে হবে, আমরা খুঁজেছি, পাইনি। ওনার কথা শুনে ফুলে অজ্ঞান হয়ে পড়ল। দৌড়ে আলিয়া তাকে ধরল। সকলে ফুলিকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। এর মধ্যে বাড়ির কর্তারা ছুটে আসলো। সঙ্গে সুজন আছে। বকুল আর মিনতিকে যারা পৌঁছে দিয়ে গেছে, তাদের সঙ্গে জমিদার আম বাগানে মালাকে খুঁজতে চলল। পরিণাজ বড্ড চিন্তিত হয়ে উঠল। দৌড়ে ঘর থেকে পানি নিয়ে আসে, ফুলির চোখে মুখে ছিটিয়ে দিল। জ্ঞান ফিরছে না কি করবে এখন? সকলকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। আলিয়া সকলে মিলে ফুলিকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। পাশে জরিনা বসল। পরিণাজ ফুলির মাথায় পানি দিতে লাগলো। আলিয়া, শারমিন, রুবিনা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়ালো। জমিদারের অনুমতি পেয়ে সকলে একসঙ্গে আম বাগানে ঢুকলো। সকলের হাতে এক একটি হ্যারিকেন মশাল। চিৎকার করে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। সুজন নিজের চোখের পানি মুছে মেয়েকে ডাকতে লাগলো। তাকে জসিম আর রহমান সান্ত্বনা দিল, চিন্তা করতে নিষেধ করলো। অবশ্যই খুঁজে পাওয়া যাবে। এশার আজান দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত মালাকে খুঁজে পায়নি। সকলে হাঁপিয়ে উঠল। বিশাল বড় আম বাগান, 1 বিঘা জমি নিয়ে তৈরি আম বাগান। সুজনের প্রায় পাগল অবস্থা। একটা মাত্র মেয়ে, চোখের মণি তার, বড় আদরের। মেয়েকে খুঁজে না পেলে নিঃস্ব হয়ে যাবে। মনের মধ্যে নানান রকমের বিপদের আভাস পাচ্ছে। আশেপাশের গঞ্জে থেকে আসা লোক সকলেই কৌতূহল নিয়ে আমবাগানের দরজায় দাঁড়িয়ে দেখছে। কেউ গিয়ে জিজ্ঞেস করছে, কেউ শুনে আবার চলেও যাচ্ছে, আবার সাহায্যে এগিয়ে আসছে। গঞ্জের হাটে দাঁড়িয়ে আছে মোর্শেদ। দোকানিরা প্রায় বাড়ি চলে যাচ্ছে। গভীর রাত হয়নি। গ্রামে রাত 8টা বাজতেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। যে যার কাজ শেষ করে বাড়িতে যায়। সে দাঁড়িয়ে আছে জমিদারের ছোট ছেলের জন্য। লোকটা শহর থেকে আসবে, এখন পর্যন্ত আসেনি। সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছে। এর মধ্যে হঠাৎ তীব্র আলো চোখে পড়তে চোখ মুখ কুঁচকে রইল। হাত দিয়ে 2 চোখ আটকালো। গাড়িটা এসে তার পাশে দাঁড়ালো। ড্রাইভার গাড়ির গ্লাস নামায়। মোর্শেদ চোখ থেকে হাত নামিয়ে দেখল ছোট সাহেব। দরজা খুলে ভেতরে ঢোকে। গাড়িটা আবার চলতে শুরু করে। মোর্শেদ কয়েকবার ছোট সাহেবের দিকে তাকায়। হঠাৎ সদর দরজায় আজিজ জমিদারকে প্রবেশ করতে দেখে নাজমা হাত থেকে কাসনের থালা ভর্তি খাবার নিচে পড়ে গেল। ইট সিমেন্ট দিয়ে তৈরি ফ্লোরে ঝনঝন করে শব্দ হলো। চারপাশে শব্দ ছড়িয়ে পড়ে। আজিজ তার দিকে চোখ তুলে তাকায়। ফজরের আজানের প্রতিধ্বনিতে পরিণাজের ঘুম ভাঙল। অজু করে নামাজ শেষ করে বাহিরে উঠানে আসে। অন্ধকার, আকাশটা পরিষ্কার হচ্ছে। শারমিন আর রুবিনা লাকড়ির চুলায় সকলে রান্নার জোগাড় করছে। আলিয়া জিয়ল মাছ কাটছে। জরিনা চুলার পাশে কঠোর কাঠের ফিরায় বসে চা খাচ্ছে।
গোটা একটা রাত পেরিয়েছে, মালাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কাল বেশ রাত করে মালাকে সকলে খুঁজেছে। মালার মায়ের জ্ঞান ফেরার পরে অনেক চিল্লাচিল্লি করেছে, পুরো পাগলের মতো শব্দ করে কান্না করছে। গ্রামের কবির ডাক্তার এসে মালার মাকে স্যালাইন দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে, তাই এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। রাতে আর তারা বাড়ি যায়নি। কাল রাতে বকুল মিনতি পরিনাজের কাছে ঘুমিয়েছে। মেয়ে দুটো ভীষণ ভয় পেয়েছে, ঘুমের মধ্যে কয়েকবার লাফিয়ে উঠেছে। দুজন একসাথে সব সময় ঘুমায়। সকলে দুশ্চিন্তা নিয়ে কালকের রাত পার করেছে। জসিম রহমানের সঙ্গে সুজন ফজরের নামাজের পর আবার মালাকে খুঁজতে গেছে। বকুল মিনতি এখনো ঘুম থেকে ওঠেনি। পরিনাজ এগিয়ে মায়ের পাশে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে বলল, আম্মা, মালার কোনো খবর পাওয়া গেছে? আব্বা আর চাচারা আবার খুঁজতে গেছে। রুবিনা মালা বাড়তে মশলা বাড়তে জবাব দিল, না, পাওন যায় নাই। আল্লাহ জানে মায়াটার কি অবস্থা। কোনো বিপদ আপদ হয় না যেন। ফুলি লাইগা বুকটা ফাইটটা যায়। বেচারি মায়ার লাইগা কেমন কান্দে। জরিনা বলল, আল্লাহ কইতে পারে মাইয়াটার কি অবস্থা। এর লাগে মাইয়া মাইসেরে পাড়া চড়াইতে দিতে হয় না, ঘর থেকে বাইরেইতে দিত না আমাগো কালে। এখন গো মাইয়া গো সাহস মেলা। হুই না রাহ, দূরের মাইয়া গো আইসগো থেকে বাইরন যাইত না। লেহন পরন আর করবার লাগতো না। বিয়ার বয়স হয়েছে, বিয়া দিয়ে দাও। আলিয়া মায়ের কথা শুনতে মানতে পারল না। সে বলল, আমি নিজে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছি, তারপর আর পড়তে পারিনি। গ্রামে তখন এর বেশি পড়ার সুবিধা ছিল না। তখন শহরে গিয়ে লেখাপড়া করা লাগতো। আমার সেই রকম ব্যবস্থা ছিল না। এখন ব্যবস্থা রয়েছে। সোহাগ ঢাকায় অনার্স 3rd ইয়ারে পড়ে। ওর ইচ্ছে আছে লেখাপড়া শেষ করে ঢাকায় চাকরি করবে, পড়তে পারবে। তার সাথে বকুল মিনতি। সোহাগ চাকরি পেলে ওরা সোহাগের সাথে থাকবে। জরিনা তার কথা শুনে কিছু বলল না। মেয়েটা তার পড়ালেখার প্রতি কোনো কথা শুনবে না। পরিনাজ দাদির কাছে এগিয়ে এলো। দাদি, আমি আরও পড়তে চাই। সামনের বছর আমার এসএসসি পরীক্ষা শুরু, আর মাত্র 2 মাস বাকি। তুমি এখন কথা বলো না। আর পড়াশোনা করলে এমনি বিপদ হবে। এটা কিন্তু সত্যি নয়, সেটা ভাগ্যের উপর নির্ভরশীল। জরিনা বলল, হ, মেলা পড়ছ। এখন ভালো পোলা পাইলে রহমান রে তোর বিয়া দিতে কমো। শারমিন বলল, সবে 10ম শ্রেণীর পরীক্ষা দিবে, এত তাড়াতাড়ি ওর বিয়া না দিলে ভালো হয় আম্মা। রুবিনা বলল, আম্মা, এসব লইয়া চিন্তা করবেন না। মই যা কইছি তা হইব। আলিয়া মোরে ঘরে দিয়া যা। আলিয়া 2 ভাবিকে চোখের ইশারায় কিছু বলতে নিষেধ করে। তারপর জরিনাকে নিয়ে কক্ষে যায়। শারমিন আর রুবিনা একে অপরের দিকে তাকালো। দুজনে আবার রান্নায় ব্যস্ত হয়। পরিনাজ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বাড়ির বড় পুকুর পাড়ের সান বাঁধানো ঘাটে বসে। এই পুকুরটাতে তারা আব্বা মাছ চাষ করে। মাছগুলো কেমন পুকুরে ভেসে আছে। সকালবেলার খাবার দেয়া হয়েছে, সেটাই বারবার খাচ্ছে। পুকুর পাড়ের দিকটার কোনো বেড়া দেওয়া নাই। পুকুরের ওই পাশে নিজেদের ভিটা রয়েছে। সেখানে নানা রকম গ্রীষ্মকালীন সবজি চাষ করেছে তার বাবা চাচা। ভিটার ও পাশে ধান ক্ষেত, নিজেদের জমি। ধান ক্ষেতের অপর পাশ থেকে একখান কাদামাটির চিকন সরু রাস্তা গিয়েছে। এই পাশ দিয়ে কোনো পুরুষ মানুষের যাতায়াত নাই, তাই পরিনাজ যখন মন খারাপ থাকে এখানে এসে বসে। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, গাছের পাতাগুলো সেই বাতাসে তুলছে। অসাধারণ প্রকৃতির সৌন্দর্য রূপ। এসব দেখে পরিনাজের মন ভালো হয়ে যায়। সকলের মিষ্টি রোদ তার চোখে মুখে সারা গায়ে পড়ছে। দুধে আলতা গায়ের রং ফর্সা, সেই রোদে চিকচিক করছে। হাঁটু সমান লম্বা কোকড়ানো কালো চুলগুলো বেনি গাঁথা, ডাগর ডাগর চোখ, মণি দুটো বাদামি রঙের, ঠোঁট দুটো রক্ত জবার মতো লাল টকটকে। কোনো কৃত্রিম রং ব্যতীত গায়ে হলুদ রঙের কামিজ, চুড়িদার, পায়জামা, মাথায় কাপড় দেওয়া। মনে হচ্ছে স্বর্গ থেকে নামা কোনো এক পরী। তার এই সৌন্দর্যের জন্যই জন্মের পর রহমান মেয়ের নাম রেখেছে পরিনাজ, যার অর্থ সুন্দরী। দূর থেকে কেউ দূরবীক্ষণ যন্ত্র দ্বারা এতক্ষণ যাবৎ তার এই সৌন্দর্য পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে গেছে সুজন মাঝির মেয়ে মালা নিখোঁজ।
এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এখন গ্রীষ্মকাল, সকালবেলা শঙ্খ নদীর পানি শুকিয়ে গেছে। জোয়ার ভাটার শোন গুণ সে সকালে ভাটা হয়। দুপুরবেলা নদীতে পানিতে থই থই করে। শঙ্খ নদীতে বিশাল একখানা ঘাট রয়েছে। সেখানে সব ছেলে মেয়েরা গোসল করে। বড়রা সেখানে নিজেদের নৌকা থেকে নেমে যাতায়াত করে। পাশেই মাঝিরা নৌকার বাঁধে। গঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে শঙ্খা নদী। শঙ্খ নদীর ঘাটে নামে একজন লোক। ঘাটের শেষ সিঁড়িতে নামতে নামতে দেখতে পেল কাদা মাখা একটি লাশ। মুহূর্তে ঘোড়ার হাটগঞ্জে হইচই পড়ে গেল। শঙ্খ নদীর পার বড় ঘাটে লাশ পাওয়া গেছে। গ্রামের পুলিশ সেখানে আসলো। সারা গ্রামের লোকজনের ভিড়ে শঙ্খ নদীর ঘাট দেখা মুশকিল। আশেপাশের 6 গ্রাম থেকে লোকালয়ের মানুষ আসতে শুরু করেছে। সকলে খবর পেয়ে গেছে বড় গ্রাম ঘোড়ার হাটে লাশ পাওয়া গেছে। এই খবর বকুলদের বাড়িও পৌঁছে গেল। রহমান, জসিম, সুজন সকলে ঘোড়ার হাটে উপস্থিত হয়। সুজনের মনে বিপদের আভাস পাচ্ছে। এই গ্রামের নাম ঘোড়াহাট। এককালে এই গ্রামের জমিদারের ঘোড়া ভীষণ পছন্দ ছিল, যার নাম ধরে ঘোড়াহাট নামে পরিচিত এই গ্রাম। জাহাজের বাণিজ্যের জন্য লোকালয় থেকে এই গ্রামে আসতো। তখনই শঙ্খ নদীর পাড়ে তাদের জাহাজ থামত। তারপর ঘোড়ার মাধ্যমে জমিদার মহলে আসতো। আগের থেকে শঙ্খ নদী অনেক ছোট হয়ে গেছে। আগে বিশাল বড় ছিল, এখনো বড় আছে। ট্রলার স্টিমার লোকালয়ের মানুষ শহরে যায়। পুরনো জমিদার আমলে 7 গ্রাম মিলিয়ে ছিল জমিদার প্রতাপ চৌধুরীর এক শহর। এখনো সেই রকমই আছে, শুধু বদলে গেছে কালের আবর্তনে সকল ইতিহাস, ঐতিহাসিক প্রথা। আগের মতো গ্রাম নেই গ্রামটা। কিছুটা শহরের ভাব ছড়িয়েছে গ্রামের মাঝে। তবে প্রতাপ চৌধুরীর বংশের উত্তরাধিকারী রয়েছে গ্রামের জমিদার আইমান চৌধুরী। তার কাছেও খবর পৌঁছে গেছে। জমিদার বাড়ির সকল পুরুষ এসেছে। পুলিশ এসে লাশটাকে ঘাটের উপর তোলে। আশেপাশের লোকজন উৎসুক দৃষ্টিতে দেখছে। সারা লাশের গায়ে কাদায় মাখামাখি। কয়েকজন কনস্টেবল বেশ কয়েক বালতি পানি এনে লাশের মুখে সারা শরীরে পানি ঢালে। কাদা ভর্তি মুখটা পরিষ্কার হয়ে আসলো। পুলিশের মেন কর্মকর্তা নাজমুল হাসান লাশের গায়ের পোশাক দেখে বুঝল কোনো মেয়ে। সারা গায়ে আঁচড়ের দাগ, পেটের বাম পাশে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। সেটা আঘাতের চিহ্ন দেখে বুঝতে পারল। গায়ের ওড়নাটা নেই। নাজমুল হাসান দেখে বুঝতে পারল মেয়েটাকে মলেস্ট করা হয়েছে। পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান আশেপাশের সকল লোকেদের তাকিয়ে বলল, আপনাদের মধ্যে একে কেউ চেনেন? এর পরিচয় কি বা বাড়ি কোথায় কেউ জানেন? এর মধ্যেই ঘোড়ার হাটে উপস্থিত হয় রহমান, জসিম আর সুজন। তারা 3 জনই নাজমুল হাসানের কথা শুনতে পেয়েছে। ঘোড়ার হাটে বাজারের দিনে এমন ভিড় হয় না যা আজকে হয়েছে। হবেই তো, 6 গ্রামের মানুষও এসেছে। জসিম ভিড় ঠেলে এগিয়ে আসলো, সঙ্গে রহমান আর সুজন। তারা মুহূর্তে লাশ দেখে চিনে ফেলল। সুজন মাঝি হাঁটু ঘেরে লাশের পাশে বসে পড়ল, চিৎকার করে কেঁদে উঠল। গ্রামের চেনা পরিচিত লোক সকলে মালাকে দেখে চিনতে পেরেছে। সুজন মাঝি চিৎকার করে বলে উঠল, এরা আমার মাইয়া। ওর অবস্থা এমন কেমনে হইল? আর লাগো, আমি এখন থাকমু কেমনে? আমার মাইয়াটা আমার সাইরা গেল গা। ও মালারে, তুই ওঠ। হাট থেকে তোর লাগে আব্বা বড় বড় তিলের খাজা আনুম। ও জসিম ভাই, আমার মাইয়া কথা কয় না কেন? তুমি একটু বলাও, আমি ফুলিরে কি জবাব দিব? মালা রে, আমার মালা। রহমান জসিম নিয়ে তাকে আগলে ধরে, কাঁদতে নিষেধ করে। নাজমুল হাসান তার সামনে দাঁড়িয়ে বলল, সুজন মিয়া, আপনার কি মনে হয় এই হত্যার পিছনে কে দায়ী? আপনার মেয়ের কোনো শত্রু আছে? সুজন মাঝি কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ইন্সপেক্টর, মোর মাইয়াডার কোনো শত্রু নাই। হ্যাঁ, আহনে একটু খুনিরে খুঁজা বার করেন। মোর নিষ্পাপ মাইয়াডারে এরকম কাম কেডা করলো? বিনা দোষে মোর ফুলের নাহার মাইয়াডারে। আবার অঝরে কাঁদতে লাগলো। তার চিৎকার আর্তনাদ চারপাশে সকলের হৃদয়ে ধ্বনি তোলে। সকলের চোখে পানি এসে গেল। আজ বাবা হয়ে নিজের মেয়ের মৃত্যু আগে দেখছে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? মানুষ তো
পুরুষ মানুষ তো কাঁদে নিজের মানুষের জন্য। সুজন নামের পুরুষটা আজ কাঁদছে। পুলিশ সকল ইনভেস্টিগেশন করে রহমানের কাছ থেকে জানতে পারে পুরনো জমিদার বাড়ির আমবাগান থেকে মালা নিখোঁজ হয়েছে। পুলিশ ইন্সপেক্টর নাজমুল হাসান জমিদার আয়মান চৌধুরীর সামনে দাঁড়ায়। হাত ঘড়িয়ে চোখ বুলিয়ে বলল হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, জমিদার মশাই, আপনার কি মনে হয় এই খুন স্বাভাবিক? জমিদার আয়মান চৌধুরী একজন গম্ভীর এবং রাগী মানুষ। রাগী মানুষ হিসেবে গ্রামে সকলেই তাকে চেনে। তার গ্রামে তার শাসনে আজ প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে কথা বলেছে নাজমুল হাসান। তার আত্মসম্মানে লাগলো, তবুও নিজের রাগটাকে শান্ত রাখে। হাতের লাঠিটা এগিয়ে নাজমুলের সোজাসুজি দাঁড়ায়। তারপর গম্ভীর স্বরে বলল, মালা নিখোঁজ হয়েছে আমার আমবাগানে। অর্ধেক রাত পর্যন্ত সকলেই তাকে খুঁজেছে। তখন মালাকে খুঁজে পাওয়া যায়নি, এখন এই খাটে খুঁজে পাওয়া গেছে। নাজমুল হাসান জমিদারের মুখের দিকে একবার তাকায়। লোকটা বোধহয় রেগে আছে। সে গম্ভীর কণ্ঠে বলল, যেখানে আপনার আমবাগান থেকে মালা নিখোঁজ হয়েছে, আপনার গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। তা জঘন্যভাবে মারা হয়েছে। আচ্ছা, আপনি জানেন এই হত্যার পেছনে কার হাত থাকতে পারে? জমিদার আয়মান চৌধুরী নিজের হাতে লাঠিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বলল, খুনি নিশ্চয়ই আমাকে বলে যায়নি। ইন্সপেক্টর নাজমুল হাসান, আপনি খুনের তদন্ত করুন, আমি আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। জমিদার আয়মান চৌধুরী কথাগুলো বলে নিজের সহকারী চৌকিদারকে আর তার ছোট ভাইকে নিয়ে ঘাটের সীমানা ছাড়ল। নাজমুল হাসান জমিদারের ওপর সন্দেহ রাখল। লাশটাকে পোস্টমর্টম করতে পাঠিয়ে দিল। সুজন মিয়া পোস্টমর্টম করতে চায়নি। নাজমুল বুঝিয়েছে, পোস্টমর্টম করলে খুনের বিরুদ্ধে যদি কোনো তথ্য পাওয়া যায়। সুজন মিয়ার আর মানা করেনি। পুলিশের গাড়িতে করে লাশটাকে নিয়ে যাওয়া হলো। ঘাট থেকে সকল মানুষের জটলা বেঁধে ছেড়ে যাচ্ছে। বরকা পরিহিত দাঁড়ানো এক নারী। এতক্ষণ যাবৎ চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। এত মানুষের ভিড়ে লাশের কাছে যেতে পারেনি। সকলে চলে যেতে দেখে নিজেও হাঁটা ধরল। ভিড়ের মাঝে কারো সঙ্গে ধাক্কা খেল। আজিজ আকস্মিক ধাক্কায় নিচে পড়ে গেল। সে একজনের সঙ্গে কথা বলছিল, পেছনে নজর ছিল না। থমকে যায় নারীটির পা। সামনে দেখতে পেল শ্যামলা সুন্দর এক পুরুষ তার ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেছে। পাশ থেকে মোর্শেদ আজিজকে ওঠাতে হাত বাড়ায়। আজিজ নিজে একাই উঠে গায়ের ধুলা বালি আঁকের সাহায্যে ঝাড়তে লাগলো। পাশের লোকটাও তাকে সাহায্য করতে আসলে তাকে হাতের ইশারায় নিষেধ করে। নারীটি তাকিয়ে দেখল শহরের পোশাক পরিহিত এই পুরুষ। এই গ্রামের কেউই শহরের পোশাক পরে না, শুধু জমিদার বাড়ির লোক ব্যতীত। এই গ্রামের গরিব লোকেদের কারো সাধ্য নেই এরকম পোশাক পরার। যাদের একটু টাকা পয়সা আছে তারাই এরকম শহরের পোশাক পরতে পারে। তার জন্য যে অনেক টাকা ইনকাম করা প্রয়োজন। সামনে দাঁড়ানো পুরুষটি তার দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আজিজ এই চোখ দুটি চেনে। নারী তার দিকে কয়েক কদমে এগিয়ে আসে। নারীটা তার পাশে কাটিয়ে হেঁটে চলল নিজ গন্তব্যে। আজিজ একটু অধৈর্য আশ্চর্য হয়। মেয়েটাকে এগিয়ে আসতে দেখেই আবার হেঁটে চলে গেছে। পেছন থেকে লোকটার কিছু কথা বেশি আসলো তার কানে, সাবধানে যাবেন, আবার কারোর সঙ্গে ধাক্কা না লাগে। সকল পুরুষ কিন্তু আমার মতো হবে না, ঝগড়া বাঁধিয়ে দেবে। তারপরে আর তার কথা বলল শোনা গেল না। এত মানুষের ভিড় আর কোলাহলের মধ্যে মেয়েটা হারিয়ে গেল। আজিজ তার পথের গমনের দিকে তাকিয়েই রইল। বিশাল এরিয়া জুড়ে জমিদার বাড়ি, 3 তলা বিশিষ্ট বাড়ি। চারদিকে পুরনো দিনের পাথরের নকশা, ডিজাইন, বাউন্ডারি ওয়াল তোলা। জমিদার বাড়ির সামনে কাদামাটির একটি বড় রাস্তা রয়েছে, সেখানে সকলে যাতায়াত করে। সেই রাস্তা থেকে বাউন্ডারির ওয়ালের জন্য বাড়ির নিচতলা বাদে 2 তলা আর 3 তলা দেখা যায়। বিশাল একখান আর লোহার গেট। গেটে দাঁড়ালে বাড়িটা কিছু দেখা যায়। গেটে পাশে রয়েছে একখানা বিশাল বাগান বিলাস গাছ, যার লতা পাতা বেয়ে গেটের এক পাশ জড়িয়ে আছে। এর জন্য বাড়িটি সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। পুরনো আমলের বাড়ি, নতুনের মতো চকচক করে না। তবে জমিদার আয়মান চৌধুরী বাড়িতে রং করতে দেবে না।
বাবার স্মৃতি নকশা জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কিনারায়। ছোটবেলায় কথার আনন্দ, ফুর্তি, সেসব মনে মনে করলে তার বাবার কথার মনে পড়ে। জমিদার বাড়ির নিচতলায় রয়েছে বসার ঘর। বিশেষ মেহমান আসলে আলাপের জন্য একখানা কক্ষ। তাদের মূলত লবণের ব্যবসা, সে ব্যবসার জন্য আলাদা একখানা কক্ষ, সেটাও নিচতলায়। আর রয়েছে 6খানা শয়ন কামরা। দোতলায় আর তিনতলা মিলিয়ে মোট রয়েছে 16খানা শয়ন কক্ষ। জমিদার বাড়ির বাম পাশে রয়েছে অচেনা অতিথিদের জন্য কয়েকটা কক্ষ। অচেনা মেহমান আসলে গৃহতে প্রবেশ করতে দেয় না। মূলত আইয়ুব চৌধুরী পছন্দ করতেন না অচেনা মেহমানকে মহলে রাখার। সেখান থেকে তাদের জন্য আলাদা কক্ষ দূরে তৈরি করা হয়েছে। নিপুণ হাতের নকশা জমিদার বাড়ির চারপাশে খণ্ডিত। দেখলে চোখ জড়িয়ে যাবে, এত সুন্দর নকশা। নিখুঁতভাবে নকশা করা হয়েছে প্রতিটি কক্ষের দরজায়। সবচেয়ে সুন্দর নকশা জমিদার বাড়ির মূল ফটকের দরজায়। 3খানা বিশাল বড় পুকুর, যাতে মাছ চাষ করা হয়। একখানা বিশাল বড় দিঘির ত্রিসীমানায় সকলের যাওয়া নিষেধ। এই আদেশটা আজিজের। তার চারপাশে রয়েছে নারকেল গাছ, যা প্রকৃতিকে অসম্ভব সুন্দর করে তুলেছে। জমিদার আয়মান চৌধুরীর এই বড় বাড়ির বড় ছেলে। তার বাবা আইয়ুব চৌধুরী অনেক কাল আগে মৃত্যুবরণ করেছে। আয়মানের মা জৈনব, 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আয়মান, মেজ ছেলে আরমান, ছোট মেয়ে নূরজাহান। আয়মান চৌধুরীর স্ত্রী নওরিন, তার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আতিক চৌধুরী, সে বিবাহিত, তার স্ত্রী নাজমা। 3 বছরের একটা কন্যা সন্তান রয়েছে, যার নাম রাবেয়া। বাপ আর চাচাদের সঙ্গে নিজেদের লবণের ব্যবসা সামলায়। মেজ ছেলে আজিজ চৌধুরী লেখাপড়া শেষ করেছে, সেও ব্যবসার কাজ করছে। তার মধ্যে লবণের ব্যবসা ব্যাপকভাবে লাভ হয়েছে। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আজিজে, রাগ আগুন দাবানলের মতো। চতুর বুদ্ধিসম্পন্ন মানুষ, যদি একবার রেগে যায় তাকে সামলানো মুশকিল। যখন সে ভালোবাসার তরি পুরোই বরফের মতো ঠান্ডা। তবে যাকে ভালোবাসবে তার নিজেকেই সামলাতে কষ্ট হবে আজিজের কাছে। তার এই রাগ বাপ চাচাদের ছাড়িয়ে গেছে। আইয়ুব চৌধুরী তার দাদা, তার সম্পর্কে বলেন, আজিজের রাগ তার বাবার মতো, সম্পূর্ণ বড় দাদার মতো হয়েছে আজিজ। যেটা বলবে সেটাই, তার কথার উপরে কথা বলতে সকলেই ভয় পায়। এই 30 বছরের পুরুষকে সকলে রাগী গম্ভীর লোক হিসেবে চেনে। আর ছোট্ট মেয়ে লাবিবা এবার গ্রামের স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। বড় চঞ্চল স্বভাবের মেয়ে, সহজ সরল আবেগী মন। হুট করেই অভিমান করে, আবার হুট করে রেগে যায়। আরমানের স্ত্রী আতিয়া, 1 ছেলে 1 মেয়ে। ছেলে মাসুদ, সেও ব্যবসার কাছে বাবাকে সাহায্য করে। বেশি বয়স হয়নি, সবেমাত্র 24 বছর। মেয়ে বর্ষা লাবিবার সঙ্গে 1 ক্লাসে পড়ে। হাবিবা সহজ সরল হলে সে একদম একরোখা স্বভাবের জেদি মেয়ে, যা বলবে তা। জমিদার বাড়ির হেসেলে ঘরে দুপুরে রান্নার কাজ চলছে। বাড়ির ছোট্ট খোকা কাল রাতে শহর থেকে 6-7 মাস পর ফিরেছে। জমিদার বাড়িতে উৎসব লেগেছে। যতবারই শহর থেকে ফিরে ততবার এরকম বাড়ি এসে আয়োজন করা হয়। নরেন চিংড়ি মাছ রান্না করেছে, আজিজের অনেক প্রিয় খাবার। আতিয়া রান্নায় সাহায্য করছে। নরিন সব রান্না করে। তার শাশুড়ি জৈনব সহ বাড়ির সকলে তার হাতের রান্না খেতে পছন্দ করে। নাজমা দাদি শাশুড়ির জন্য পান বানাচ্ছে। চেয়ারে বসে আছে জৈনব। বড় বউ নরিনের দিকে মুখ করে পড়লেন, নরিন, সুজন মাসির মাইয়া অকালে চইলা গেল। কেন যে আম বাগানে গেল? ওই জায়গা তো ভালো না, ভুতুরের কাহিনী আছে, আল্লাহ তালাই জানে। আমাকে 3 মাইয়াগো নিষেধ করে দিও, ওইখানে যেন কেউ না যায়। নরিন তরকারিতে পানি দিয়ে একখানা গামছায় হাতটা মুছে শাশুড়ির দিকে এগিয়ে পানির ডালা হতে পানি চুন মাখতে মাখতে বলল, কি বলবো আম্মা, আপনি বলেন। কারো হায়াত তো আমাদের হাতে নেই। মৃত্যু কোথায় কোন জায়গায় হবে সেটা একমাত্র মহান রবই জানেন। আপনি চিন্তা করবেন না। এই বাড়ির কোনো মেয়েকে ওই আম বাগানে আমি যেতে নিষেধ করব। এই মহলে কি আম গাছের কমতি আছে? খাওয়ার দরকার হলে এখান থেকেই খাবে। জয়নব নৌরনের কথায় সন্তুষ্টি হয়। তার বড় বউ তার সম্পূর্ণ মন মতো হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত না হলেও
তার বউ 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে, এটাই অনেক শিক্ষা। সে তো 5ম শ্রেণী পর্যন্ত পড়েনি, তার আগেই আইয়ুবের সঙ্গে তাকে বিয়ে দিয়েছে। এসব কথা মনে মনে পড়লে হাসি পায়। নাজমা পান বানিয়ে চলে গেল, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে। উঠে যদি আবার কান্না করে। জমিদার মহলে কাজের জন্য অনেক দাসদাসী রয়েছে, তার মধ্যে দুজন খাস দাসদাসী হলো মালতী আর করিম। তারা দুজনে স্বামী স্ত্রী। জৈনব হাঁক ছেড়ে মালতীকে ডাকলো, ওই মালতী, মালতী, এহেনে আয় দেহি। বড় বউ তোমার কথা হান মোর মনে ধরছে, এর লাগি তোমায় ভালা ঠেহি। আম্মা, কাউরে বেশি ভালোবাসতে হয় না, তাইলে ঠকতে হয়। তোমারে যে ভালোবাসতে সে ঠকে না, ঠকতো না। তুমি খাঁটি একখানি সোনা, যাহারে বাজারে বেচন যাইতো না, ঘরে সাজায় রাখা লাগতো। শাশুড়ির প্রশংসায় নরিন খুশি হয়ে যায়। পাশে আতিয়া হিংসায় জ্বলে ওঠে। সব সময় শাশুড়ি বড় বউয়ের প্রশংসা করে। সে এত কাজ করে, সেটা শাশুড়ির চোখেই পড়ে না। সে বড় বউয়ের মতো শিক্ষিত নয় বলে, বড় বউয়ের মতো সুন্দরী নয় বলে। নরিনীর গায়ের রং ফর্সা, মুখটা গোল, চোখ দুটো বেশি সুন্দর, চুলও কোমর পর্যন্ত। লম্বা হয়েছে আতিয়ার চেয়ে বেশি। সব দিক দিয়ে নরনীর থেকে কম সুন্দর, অতটা ফর্সা নয়। নরনীর মতন তার লাবিবা হয়েছে। বর্ষা অনেক সুন্দর, জয়নবের চেহারা পেয়েছে। আতিয়ার মুখ ফুটে কিছু বলল না। তাহলে শাশুড়ি আবার তাকে কিছু যদি বলে? জয়নব মেজর পুত্রবধূর দিকে একবার তাকালো। বুঝতে পেরেছে বড় বউয়ের প্রশংসা করায় মুখটা তোলা হাড়ি কালো করে রেখেছে। তেমন যেসব কথা বাদ দিয়ে এসে এটা নিজের কক্ষে চলল। শাশুড়ি চলে যেতে সকলে আবার কাজে মগ্ন হয়। সন্ধ্যাবেলা মালার পোস্টমর্টমের পর আসরের পর জানাজার নামাজ পড়ে। মালাকে কবর দেওয়া হয়েছে। খুনির বিরুদ্ধে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রামবাসী সকলে মালার মৃত্যুকে দুঃখ প্রকাশ করেছে। আজকের জানাজায় মানুষের দাঁড়ানোর জায়গা ছিল না, এত পরিমাণে মানুষ হয়েছে জানাজার নামাজে। মালার মা একদম ভেঙে পড়েছে, নিজেদের বাড়ি চলে গেছে। তার বাড়ির পাশের আম গাছটার পাশেই মালাকে কবর দেওয়া হয়েছে। সন্ধ্যার হ্যারিকেনে জ্বালিয়ে আনলো পরিনাজ। কারো মুখে হাসি নেই। মালার মৃত্যুকে সকলেই শোক নিয়ে ব্যস্ত। মিনতি, বকুল এখনো কালকের সন্ধ্যার কথা বলতে পারে না। খাটের উপর মেয়ে দুটো কীরকম জড়সড় হয়ে বসে আছে। পরিনাজ দাদির জন্য পান বানিয়ে দিয়ে নিজের চোখ কক্ষে গেল। জরিনা একবার নাতির মুখের দিকে তাকালো। মালার আর মৃত্যুতে সকলের খুশি বিলীন হয়ে গেছে। কিছু বলল না, বুঝলো নাতি সকলের কথার জন্য অভিমান করেছে। পরিনাজদের বাড়িতে একটু অন্যরকম। তারা যে ধনী পরিবার নয়, মধ্যবিত্ত বললে চলে না। বাড়িটাতে 7খানা কক্ষ, 6খানা শয়ন কক্ষ। এক কক্ষে আলিয়া আর জরিনা থাকে, দ্বিতীয় কক্ষে সোহাগ, তৃতীয় কক্ষে বকুল মিনতি, চতুর্থ কক্ষে জসিম শারমিন, পঞ্চম কক্ষে রহমান রুবিনা, ষষ্ঠ কক্ষে পরিনাজের, সপ্তম কক্ষ তাদের খাবার ঘর, আর একখানা বারান্দা। এটাই তাদের ছোট সংসার। দক্ষিণ পাশে পরিরাজের কক্ষ, বড় একখানা জানালা রয়েছে, তা দিয়ে দক্ষিণা বাতাস আসে। মৃতমালার মুখটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। কি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে মেয়েটাকে, কি নরক যন্ত্রণা পেয়েছিল মেয়েটা। দক্ষিণা জানালা খুলে দিল। আজ জ্যোৎস্না রাত, বাহিরে সব কিছু চাঁদের আলোয় সব কিছু দেখা যাচ্ছে। তার জানালা থেকে পুকুর পাড় দেখা যায়, চাঁদের আলোয় পানিগুলো চিকচিক করছে। এত সুন্দর প্রকৃতিতে সে নিত্যদিনের মতো প্রকৃতি বিলাসী হতে পারছে না। কোথাও চাপা দুঃখটা তার মনে ভেতরে গুমড়ে মরছে। পরিনাজ ভীষণ প্রকৃতি বিলাসী। এশারের আজান দিয়েছে, পরিনাজ নামাজ পড়তে গেল। জমিদার বাড়ির সকল পুরুষ একসাথে খাবার খেতে বসেছে। এই বাড়ির একটা নিয়ম আছে, সকল পুরুষ একসাথে অন্ন গ্রহণ করবে। তারপর বাড়ির মহিলারা। জমিদার আয়মান চৌধুরী ছোট ছেলের দিকে তাকায়। সে মুহূর্তে ব্যস্ত মায়ের হাতের রান্না স্বাদের পরিমাপ মাপতে। খাওয়ার সময় কেউ কথা বলে না, সকলে চুপচাপ একসঙ্গে খাওয়া শেষ করে। আয়মান চৌধুরী নিজের শয়ন কক্ষে যাওয়ার আগে ছোট ছেলে আজিজ যেতে বলল। আজিজ খাওয়া শেষ করে বাবার কক্ষের দিকে চলল। কক্ষের দরজা হাট করে খোলা।
বিনা অনুমতিতে আজিজ বাবার কক্ষে প্রবেশ করে। ভদ্রলোক নিজের বিছানায় অর্ধশোয়া অবস্থায় বসে আছে। দূরে একখানা আরামকে দ্বারা আজিজ সেটা টেনে সামনে বাবার সামনে সোজাসুজি হয়ে বসল। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি বাবার দিকে নিক্ষেপ করল। আয়মান একটু নড়ে চড়ে বসল। কথাটা বলার সাহস পাচ্ছে না। ছেলেটা যে ভীষণ রাগী। তবুও নিজেকে শক্ত রেখে গভীর কণ্ঠে বলল, তোমার আম্মা বলেছিলেন তোমার বিয়ের বয়স হয়েছে আজিজ। এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? গতবার শহরে যাওয়ার আগে তোমাকে বলা হয়েছিল। আজিজ বাবার দিকে তাকায়, চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, এসব বিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আপনি বরং ব্যবসায়িক কোন আলাপ থাকলে বলতে পারেন। তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? নিশ্চিতে বলতে পারো। পরিচয় বংশ বলো, তার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাই। এরকম কিছু নেই, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আমরা মেয়ে দেখি, ঘটককে খবর দিই। না, প্রয়োজন নেই। কথাটা বলে আরামকে ধারা হতে উঠে দাঁড়ায়। আবার বলল, ব্যবসায়িক কোনো আলাপ নেই, আর এসব বিষয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি আসছি। আয়মান গম্ভীর রাগচটা ছেলের অপারে কিছু বলার সাহস পেলেন না। ছেলেটা শুধু নিজের মর্জি মতো চলে। আজিজ না দাঁড়িয়ে থেকে নিজের কক্ষে চলে যায়। তার একখানা পদক্ষেপ মনে হচ্ছে কোনো রাজার যুদ্ধ না হলে ফিরেছে। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আয়মান দীর্ঘশ্বাস ফেলে। কক্ষে প্রবেশ করে নওরিন। স্বামীর কাছে ছেলের কথার জবাব শুনে অসন্তুষ্ট হয়। কখন হায়াত চলে যায়। ছোট ছেলেটাকে বিয়ে দিয়ে বইয়ের মুখখানা, নাতি নাতনির মুখখানা দেখার তার শখ। নিজের কক্ষে প্রবেশ করে আজিজ। দরজাটা বন্ধ করে। তার কক্ষটা বিশাল। বারান্দায় গিয়ে দাঁড়ালো। জ্যোৎস্না রাত, তাই আজকে চাঁদটা গোলাকার। তারাগুলো মিটিমিটি জ্বলছে। আকাশে দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো। হঠাৎ কক্ষের দরজার কারাঘাতে শব্দে তার ধ্যান ভাঙে। দরজা খুলে দেখতে পেল তার ভাবি নাজমাকে। আজিজের মনে চট করে একটা প্রশ্ন মাথায় আসে, এত রাতে নাজমা এখানে কি করছে?